শুধু বুদ্ধিমত্তা থাকলেই হবে না, ঘটাতে হবে প্রতিভার বিকাশ, এমন ইঙ্গিত দিলেন ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয়। আপনারা দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। শুধু বুদ্ধিমত্তা থাকলেই হবে না, ঘটাতে হবে প্রতিভার বিকাশ। প্রতিটা শিশু সহ সকলের ক্ষেত্রেই থাকে প্রতিভা, আর সেই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এগিয়ে আসতে হবে সকলকে, বিশেষ করে পরিবারের বাবা ও মাকে। ছাত্র জীবনে ও পরে লক্ষ্য বা উদ্দেশ্য অভিমুখে কিভাবে সেই শিশু বা ছাত্র নিজেকে পরিচালিত করবে, ভবিষ্যৎ অভিমুখে নিজেকে নিয়ে যাবে, সমাজে আদর্শ মানুষ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, একাধিক বিষয় সহ কেরিয়ার কাউন্সিলিং নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলায় বললেন ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয়। কি বললেন? বইমেলা ঘুরে আমি দেখেছি বেশ কিছু স্টল আছে যেখানে উল্লেখযোগ্য সংখ্যায় চাকরি বাকরির পরীক্ষার জন্য যে বইগুলি লাগে, কম্পিটিটিভ পরীক্ষার জন্য, সে সমস্ত বই আছে এবং অনেক মানুষ এসে সেই বই কিনছেন, যুবক যুবতীরা সেই বই কিনছেন। আমরা বাঙালি, আপামর বাঙালির কাছে সরকারি চাকরি পাওয়া একটা স্বপ্ন থাকে ছোটোবেলা থেকেই, একদম ব্রিটিশ যুগ থেকে এটা প্রচলিত যে বাঙালিরা মসিজীবী, অর্থাৎ বাঙালিরা কলমের মাধ্যমে দুনিয়া জয় করেন। লেখালেখির মাধ্যমেও আমাদের অনেক মানুষ তাদের রচনা সৃষ্টি করে গেছেন এবং সেটা কালজয়ী কিছু রচনা। চিরদিন ধরেই বাঙালিরা লিখতে ভালোবাসেন, পড়তে ভালোবাসেন এবং সেই কারণেই সরকারি চাকরির প্রতি বাঙালিদের একটা আগ্রহ আকাঙ্ক্ষা রয়েছে। ব্যবসা করেও যে কেরিয়ার তৈরি করা যায় সেটা হয়তো বাঙালিরা সেভাবে গুরুত্ব দেন না, বা আপামর আমাদের বাড়ির মানুষেরাও সবাই চায় যে আমাদের ছেলেমেয়েরা পড়াশুনো শিখবে, পড়াশুনো শিখে ভালো চাকরি করবে। তো সেই জন্যেই আমাদের এই মূলত কেরিয়ার কাউন্সেলিংয়ের মধ্যে চাকরি বাকরির পরীক্ষার উপরেই আমরা বেশি গুরুত্ব দেব আলোচনার মধ্যে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য কেরিয়ারের আলোচনাও থাকবে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি শিক্ষা নামক প্রবন্ধে তিনি বলেছিলেন যে আমাদের শিক্ষাকে আমরা বাহন করিলাম না, শিক্ষাকে আমরা বহন করিয়াই চলিলাম। ইহারই পরম দুঃখ গোচরে অগোচরে আমাদের মনের মধ্যে জমিয়া উঠিতেছে। অর্থাৎ আমরা কেরিয়ার আর কেরিয়ার দুটো শব্দ ইংরেজিতে আছে, CARER আর CARRIER। তো আমরা শিক্ষাকে আমাদের কেরিয়ার তৈরি করতে পারছি না, অনেকেই বাঙালিরা শিক্ষাকে আমরা বহন করছি। অনেকের প্রচুর ডিগ্রি আছে, ডক্টরেট ডিগ্রি বা বিভিন্ন ভাষায় বিভিন্ন সাবজেক্টের উপরে মাস্টার ডিগ্রি করেছেন, তবুও দেখা যাচ্ছে আমরা সেই ডিগ্রিগুলো নিয়ে কোনো কাজে লাগাতে পারছি না সেভাবে। তো সেই কারণেই আমি রবি ঠাকুরের কথা দিয়ে শুরু করলাম যে আমাদের শিক্ষাকে আমরা বহন করিয়া চলিলাম, বাহন করিতে পারিলাম না। শিক্ষাকে আমরা ক্যারি করছি কিন্তু শিক্ষাকে কেরিয়ার করতে পারছি না অনেকেই। তো সেই খেদ আমাদের আছে, এই খেদ আজকে নতুন নয়, বিশ্বকবি এটি বহুদিন আগে লিখে গেছিলেন। কিন্তু আমাদের এই জেলাতে যেখানে দাঁড়িয়ে আমরা আজকে এই কেরিয়ার কাউন্সিলিং ওয়ার্কশপ করছি, সেখান থেকে একজন ছোট্ট বালক 1829 সালে মাত্র 9 বছর বয়সে পায়ে হেঁটে কলকাতা গেছিলেন। বীরসিংহ গ্রাম থেকে পায়ে হেঁটে কলকাতাতে গেছিলেন একজন 9 বছরের বালক। তার নাম আমরা সবাই জানি, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাবুন, একটি 9 বছরের বালক, এখনকার শিক্ষাক্রমে তার ক্লাস 3-তে পড়ার কথা, ক্লাস 3-র একটি বাচ্চা এখনকার দিনের, তিনি তার বাবার সঙ্গে যাচ্ছেন। এখনকার মতন যানবাহন ব্যবস্থা নেই, এই ঝুমি নদী পেরিয়ে মনসুকার ওপর দিয়ে তিনি যাচ্ছেন কলকাতার উদ্দেশ্যে। কেন যাচ্ছেন, তার বাবা মা কেন পাঠাচ্ছেন? যে আমার ছেলে পড়াশোনা করে ভালো মানুষ হবে, হয়ে আমাদের পরিবারের মুখ উজ্জ্বল করবে। কিন্তু সেই ছেলেটি আমাদের জাতির মুখ উজ্জ্বল করেছিলেন। তিনি কিন্তু তার কেরিয়ারটাকে গড়তে পেরেছিলেন এবং আমাদের এখানে অনেক ছেলেমেয়েই আমি দেখেছি তারা খুব কেরিয়ারিস্টিক হয়। মেদিনীপুরের ছেলেমেয়েরা সেই বিদ্যাসাগরের ধারা বহন করে তারা খুবই কেরিয়ারিস্টিক, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন টেকনিক্যাল কোর্স প্রচুর মেদিনীপুরের ছেলেমেয়েরা করে থাকে এবং খুব বড় জায়গাতেও আছে। আপনারা জেনে আশ্চর্য হবেন
কানাডাতে একটা এরিয়া আছে, একটি পাড়া আছে, সেই পাড়ার নাম মেদিনীপুর, সুদূর কানাডাতে। যারা কুইজ করেন বা যারা পড়াশোনা করেন তারা এটা জানেন। কুইজে কোশ্চেনও ধরা হয়, আমি দেখেছি এখানে কুইজে কোশ্চেনে ধরা হয় যে কোন দেশে মেদিনীপুর নামে একটা শহর আছে বা একটা এলাকা আছে। কানাডাতে সেই শহর আছে, তার নাম মেদিনীপুর, একটা ছোট শহর এরিয়া, সেখানে মেদিনীপুরের লোকজন অনেক আছেন এবং তারা সেই এলাকাটাকে নাম দিয়েছেন মেদিনীপুরের নামে। এটা আমাদের কাছে গর্বের। প্রচুর মানুষ আমাদের এই মহকুমা থেকেও বিদেশে থাকেন। আপনারা অনেকেরই নাম জানেন কৌস্তব দালাল, তিনি সুইডেনে থাকেন এবং 160টি দেশে তার গবেষণামূলক কাজকর্ম তিনি করে থাকেন। এই ঘাটালেই বাড়ি, ঘাটালের নিমতলা এলাকাতে তার বাড়ি। আমাদের শৈবালবাবুর ভাই, শহরের শৈবালবাবু আপনাদের ডন্ডিপুর স্কুলের প্রধান শিক্ষক, তার ভাই তিনিও বিদেশে থাকেন। এরকম বহু মানুষ আছেন যারা বিদেশে প্রতিষ্ঠিত। আবার বিরূপ চিত্রটা আছে, আমাদের এখানকার অনেক ছেলে মেয়ে আছে যারা চাকরি বাকরির পরীক্ষা সেভাবে তারা জানেন না। হয়তো স্কুল সার্ভিস পরীক্ষা বা প্রাইমারি স্কুলের যে চাকরির পরীক্ষা, এর বাইরেও যে অনেক পরীক্ষা হয় সেটা তারা ঠিক জানেন না। আমি বিভিন্ন কলেজে, বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম ওয়ার্কশপ করেছি ছাত্রছাত্রীদের সঙ্গে। তো তাদের চোখে মুখে সেই যে চাকরি পাওয়ার একটা আকুতি, তাদের যে পড়াশুনো শিখে একটা কিছু করতে হবে, সেটা আমি দেখতে পাইনি। এবং বেশিরভাগ ছেলে মেয়ের কাছেই যারা সাধারণত ডিগ্রি কোর্সে পড়াশুনো করে, বিএ, বিএসসি, বিকম এসব পড়াশুনো করে, তাদের কাছে সরকারি চাকরি বলতে শুধুমাত্র আমরা আশার বীজ বুনতে পেরেছিলাম শুধু স্কুলের চাকরি এবং প্রাথমিক বিদ্যালয়ের চাকরি। এর বাইরেও যে অনেক চাকরি হয়, এর বাইরেও যে আমাদের অনেক কেরিয়ার আছে, সেটা তারা ঠিক জানেন না। আপনাকে খুব কষ্ট করতে হবে না। আপনি যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির শাখাতে যান, ঘাটাল মহকুমার মধ্যেই, অথবা পোস্ট অফিস বা এরকম কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যান, সেখানে দেখবেন যে বাঙালি ছেলেমেয়ের আধিক্য কম। বেশিরভাগই হিন্দি ভাষী বা অবাঙালি ভাষী ছেলেমেয়েরা আমাদের পরিষেবা দিচ্ছে, স্টেশনে, টিকিট কাউন্টারে, বিভিন্ন জায়গায়। কিন্তু একটা সময় এই বাঙালি কিন্তু চাকরির স্বপ্ন দেখিয়েছিল সারা ভারতবাসীকে। গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোখলে। তিনি বলেছিলেন, বাঙালি আজকে যেটা ভাবে, ভারতবর্ষ কিছুদিন পরে সেটা ভাবে। হোয়াট বেঙ্গল থিং টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, খুব প্রচলিত কথা আছে। এবং প্রথম সিভিল সার্ভেন্ট তিনিও ছিলেন কিন্তু একজন বাঙালি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। আপনারা তার নাম শুনে থাকবেন। ব্রিটিশ ভারতে প্রথম যিনি সিভিল সার্ভেন্ট ছিলেন তিনি ঠাকুর পরিবারের একজন সুযোগ্য সন্তান, সত্যেন্দ্রনাথ ঠাকুর। সুভাষচন্দ্র বসু একসময় এই আইসিএস পরীক্ষা, অর্থাৎ এখন যেটা আইএস পরীক্ষা হয়, সেই চাকরি তিনি 4র্থ র্যাঙ্ক করেও চাকরিটা করেননি। অরবিন্দ ঘোষ লিখিত পরীক্ষায় 9th র্যাঙ্ক করেছিল আইসিএস পরীক্ষাতে, কিন্তু তিনি ঘোড়ায় চড়েননি ইচ্ছা করে, যাতে করে তিনি ব্রিটিশের গোলামি করবেন না। এবং প্রথম দিকে যে সিভিল সার্ভিস পরীক্ষা হতো স্বাধীন ভারতেও, সেখানেও কিন্তু বাঙালির সংখ্যা অনেক বেশি ছিল। অর্থাৎ আইএস, আইপিএস চাকরিগুলোর কথা আমরা বলি, স্বাধীনতার পরেও একটা সময় অবধি বাঙালিদের দখলে ছিল। কিন্তু আস্তে আস্তে বাঙালিরা সেই সমস্ত চাকরি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বা বাঙালিদের থেকে এই চাকরি দূরে চলে যাচ্ছে। এখন দু একজন যদি সিভিল সার্ভিস পরীক্ষাতে চান্স পান, মানে যারা আইপিএস, আইএস হন, সেটা পেপারে ফলাও করে লেখা হয়। কিন্তু একটা সময় ছিল বেশিরভাগ সিভিল সার্ভেন্ট ছিল বাঙালি। কিন্তু বর্তমানে বাঙালি হয়তো কোথাও কোথাও পিছিয়ে পড়ছে, মূলত কম্পিটিটিভ সার্ভিসের দিক থেকে। তুলনামূলকভাবে বিহার, উত্তরপ্রদেশ, কেরালা, এই সমস্ত রাজ্যের ছেলেমেয়েরা সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে আসছেন, উঠে আসছেন। তো আমাদের দৃষ্টিভঙ্গির মনে হয় কিছুটা হলেও পরিবর্তন করা দরকার, যে আমাদের ছেলেমেয়েরা তারাও কিন্তু সব কিছু করতে পারে। এবং এই সিভিল সার্ভিস পরীক্ষাতে সফল হতে গেলে খুব বেশি মেধাবী হতে হয় না। হ্যাঁ, হয়তো একটু স্টুডিয়াস হতে হয়, পড়াশুনো করতে হয়, করলেই কিন্তু চাকরি পাওয়া যায়। শুধু সিভিল সার্ভিস নয়, প্রচুর চাকরি হচ্ছে। চাকরি বাকরি পরীক্ষার জন্য বেশ কিছু পেপার প্রকাশিত হয়, আপনারা দেখে থাকবেন। বাংলাতে কর্মক্ষেত্র, কর্মসংস্থান, ইংরাজিতে এমপ্লয়মেন্ট নিউজ, এরকম কিছু পেপার বের হয়। এবং কিছু জব সাইটও আছে, অর্থাৎ মোবাইল অ্যাপ আছে, কম্পিউটারে কিছু সাইট আছে যেখানে সরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়, বা বিজ্ঞাপনগুলি তারা বলা ভালো যে গুছিয়ে তারা সেখানে উপস্থাপিত করেন। বিজ্ঞাপন দেন সরকারি দপ্তরগুলি, রেল, ব্যাংক, পিএসসি, এসএসসি, যেখানে মানুষ
চাকরি নিয়োগ মানে লোক নিয়োগ করা হয় চাকরির জন্যে, তারাই বিজ্ঞাপন দেন। সেই বিজ্ঞাপনগুলিকে তারা মানুষের কাছে গুছিয়ে প্রকাশ করেন। সাপ্তাহিক পত্রিকা আছে, বিভিন্ন জব সাইট আছে সেখানে। তো প্রচুর চাকরি কিন্তু হচ্ছে, প্রতিদিনই কোনো না কোনো চাকরির বিজ্ঞাপন বেরোচ্ছে, আমরা সেটা খোঁজ রাখছি না, বা বলা ভালো আমাদের ছেলেমেয়েদের কাছে উপস্থাপিত করতে পারছি না। তো বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর বা উচ্চশিক্ষা দপ্তর তারা কেরিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপটিকে বিদ্যালয়ের পাঠ্যক্রমের মধ্যেও ঢুকিয়েছেন। নতুন শিক্ষা নীতি যেটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের থেকে, এবং কেন্দ্র সরকারেরও একটা নীতি আছে, নিউ এডুকেশন পলিসি 2020, আপনারা অনেকেই পড়েছেন। সেখানে কিন্তু কেরিয়ার কাউন্সেলিংয়ের উপরে জোর দেওয়া হচ্ছে। শুধুমাত্র চাকরির ক্ষেত্রে নয়, সেখানে হাতের কাজ, ভোকেশনাল ট্রেনিং ইত্যাদির উপরেও গুরুত্ব দিচ্ছে। কারণ সরকারি চাকরি খুব বেশি সংখ্যাই তো দেওয়া সম্ভব নয়। আমাদের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেশের, রাজ্যের, সব জায়গাতেই। সকলেই সরকারি চাকরি পাবেন এটাও বলা, জোর দিয়ে বলা যায় না, বা পাবেন না। তো সেই ক্ষেত্রে সেখানে হাতের কাজ দেখার উপরেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, যে বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গিয়ে কোনো কামারশালায় বা কোনো ওয়ার্কশপে নিয়ে যাওয়া বা কোনো প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া, যে কী করে প্রোডাকশান হচ্ছে, সেই সমস্ত ব্যাপারে তাদের আগ্রহ বাড়ানোর জন্য এই প্রয়াস কিন্তু শিক্ষানীতির মধ্যে রয়েছে। বিদ্যালয়গুলিকেও সেই নীতি ফলো করতেই বলা হয়েছে, অনুসরণ করতে বলা হয়েছে, যাতে করে একটি ছাত্র বা ছাত্রী সে প্রথম থেকে ঠিক করতে পারে যে সে কী হতে চায়। এই হতে চাওয়াটা খুব দরকার। একটি ছেলে বা একটি মেয়ের মধ্যে যদি হতে চাওয়ার বীজটা আমি বুনে দিতে পারি, যে আমি বড় হয়ে এটা হব, তাহলে কিন্তু সে হতে পারবে। না চাইলে তো কিছু হয় না, চাইতে হবে, সবটুকু দিয়ে চাইতে হবে, মানে দেহ, মন, প্রাণ সবটা দিয়ে যদি আমি কোনো কিছুকে চাই, আমি অবশ্যই পারবো। কোনো কাজই অজেয় নয়, মানুষ সবই জয় করেছে, সবই করতে পেরেছে, শুধু চাইতে হবে। চাইলেই কিন্তু সেটা হবে, কিন্তু সেই চাওয়াটা, সেই স্বপ্ন দেখতে চাওয়াটা শেখাতে হবে বাচ্চাদেরকে ছোটোবেলার থেকেই। আমি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গেছি, আইসিডিএস সেন্টারে গেছি, হাই স্কুলে গেছি, কলেজেও গেছি। তো আইসিডিএস সেন্টারে একটি ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করলে সে আদৌ কথাই বলবে আমি পাইলট হব, প্লেন চালাবো, আমি ট্রেন চালাবো, জাহাজ চালাবো, মহাকাশে যাব। প্রাইমারি স্কুলেও স্বপ্নগুলো থাকে, যে সে বলে আমি বড় হয়ে বড় মানুষ হব, বড় ডাক্তার হব, পুলিশ হব। অনেকেই পুলিশ হতে চায় বাচ্চারা, প্রাইমারি স্কুলের বাচ্চারা, বড় পুলিশ অফিসার হব, আমি মিলিটারি অফিসার হব, এরকম অনেক তাদের স্বপ্ন থাকে। ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বা প্লেন চালাবো। হাই স্কুলে যখন জিজ্ঞাসা করবেন বাচ্চাদের, দেখবেন স্বপ্নগুলো অনেক ছোট হতে হতে তাদের অনেকেই বলবে না, বা ততদিনে অনেকেই পারিপার্শ্বিক অবস্থা এসব দেখে তারা স্বপ্ন দেখতে ভুলে গেছে। এবং এই ভুলে যাওয়াটা কলেজের ছেলেমেয়েদের মধ্যে একেবারেই নেই, মানে তাদের কোনো স্বপ্নই নেই। কলেজের ছেলেমেয়েদের চোখের দিকে তাকিয়ে যদি কথা বলা যায়, দেখা যায় যে বেশিরভাগ ছেলেমেয়েদের চোখে কোনো স্বপ্ন নেই, তারা পড়াশোনা করে কি করবে। তারা জাস্ট সময় কাটানোর মতন একটা কলেজে আসে, কিছুটা ক্লাস করে, বেশিরভাগ সময় ক্লাসের বাইরে অন্য অ্যাক্টিভিটি করে, মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ে, বা অন্য দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ে। একটা সময় কোনো রকম কলেজ পাঠ্যক্রমে পাস ফেল হয়তো এখন আর নেই, পাস করে পড়াশোনা তারা শেষ করে বেকার জীবনযাপন করতে বাধ্য হয় বা সময় নষ্ট করে। তাদের ক্ষেত্রে কলেজ আসাটা অনেকটা সময় নষ্টেরই মতো। কিন্তু এই সময়টাই তার কাছে কিন্তু সবচেয়ে মূল্যবান, যে সময়টা সে কাজে লাগিয়ে সে জীবনে কিছু করতে পারত। আমাদের অনেক সম্পদ থাকে, সেগুলো আমরা জমিয়ে রাখতে পারি, টাকা পয়সা জমিয়ে রাখা যায়, কিন্তু সময় একটা সবচেয়ে বড় সম্পদ, যেটাকে কিন্তু জমিয়ে রাখা যায় না। হয় তুমি সেটাকে ব্যবহার করবে, অথবা সেটাকে নষ্ট করবে, এই দুটো ছাড়া কিছু করা যায় না সময়টাকে। টাকা পয়সা ব্যবহার করা যায়, নষ্ট করা যায়, জমিয়ে রাখা যায়, সব কিছু করা যায়, সেটাও সম্পদ, আমরা যেটাকে সবচেয়ে বড় সম্পদ মনে করি। কিন্তু সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সময়, যেটা কোনোভাবেই জমিয়ে রাখা যায় না। সময় আমি ব্যবহার করব, অথবা সময় আমাকে ব্যবহার করবে। এখন আমাকে ঠিক করতে হবে যে আমি কি করতে চাইব। আমি কি সময়কে কাজে লাগাবো, না সময় আমাকে কাজে লাগাবে। যদি আমি আমার সময়গুলোকে কাজে লাগাতে পারি টাইম ম্যানেজমেন্ট করে, তাহলে কিন্তু আমি সফলতার দিকে অনেকটা এগিয়ে যাব। এই অভ্যাসটা গার্জেনদের করানো উচিত ছেলে মেয়েদেরকে, যে সময়টাকে কী করে তারা ব্যবহার করতে পারে। এবং ছেলেমেয়েরা একটা জিনিস আমি দেখেছি, কেউ হয়তো অঙ্কে দুর্বল নিজেকে সে ভাবছে, মোটেও সে দুর্বল নয়, বা
সে ভাবছে আমি ইংরেজিতে দুর্বল, কিন্তু সেটা সে ভেবে নিয়েছে ছোটোবেলা থেকেই, তাকে ভাবানো হয়েছে, তার বাড়ির লোকও বলেছে তুই তো অঙ্ক পারিস না, তোকে দিয়ে কিছু হবে না, বা তুই ইংরেজি তোকে দিয়ে হবে না, তোকে দিয়ে পড়াশুনোও হবে না। এই ভাবনাটা তাকে ভাবানো হয়েছে বলে সে ভেবেছে। কিন্তু সে যদি প্রথম থেকে তাকে ভাবানো হতো বাড়ির লোকজন তুমি অঙ্ক পারবে, তুমি ইংরাজি পারবে, তাহলে সে সেটা পারত। এবং সময়টাকে কিভাবে ব্যবহার করতে হবে ছোটোবেলা থেকে যদি নিয়মানুবর্তিতার মধ্যে তাকে শেখানো হয়, তাহলে সে সময়টাকে ব্যবহার করতে শিখবে, নতুবা সময় তাকে ব্যবহার করবে, তাকে অন্য পথে নিয়ে যাবে। তো এই জিনিসটা খুব দরকার ছেলে মেয়েদের মধ্যে, টাইম ম্যানেজমেন্টের মূল শিক্ষাটা দেওয়া। আমি বইমেলা ঘুরে দেখলাম বেশ কিছু বই বিভিন্ন সেগমেন্টের আছে, কেরিয়ারের ওপরে, টাইম ম্যানেজমেন্টের ওপরে, সমস্ত ব্যাপারে, গার্জেনরা কী করে তার ছেলে মেয়েকে মানুষ করবে, কি করে সময় দেবে, সেই জিনিসটা কিন্তু খুব দরকার। অনেক ক্ষেত্রে এখন বাড়ির অভিভাবক অভিভাবিকারা সেভাবে সন্তানদের সময় দেন না, কারণ তাদের কাছে সময় কাটানোর অনেক উপকরণ আছে, টিভি সিরিয়াল আছে, মোবাইল ফোন আছে। সময় আমাদের এখন এমনটাই হয়ে গেছে যে আমাদের সময়ের কন্ট্রোল আমাদের কাছে নেই, সময় আমাদের কন্ট্রোল করছে। একটা ইকোনমির একটা নতুন সেগমেন্ট তৈরি হয়েছে, অ্যাটেনশান ইকোনমি। আপনারা যারা পড়াশুনো করেন জানবেন, অ্যাটেনশান ইকোনমি মানে আমাদের অ্যাটেনশনটাকে নিয়ে কেউ ব্যবসা করছে। এই ফেসবুক বা ইউটিউব এই ধরনের যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো আছে, এরা এটার উপরে গবেষণা করে যে আমাদের সময়টা কী করে তারা কাজে লাগাবে। আমরা যতক্ষণ দেখব মোবাইল ফোন, ততক্ষণ তাদের ইনকাম হবে, সেখানে বিজ্ঞাপন আমরা দেখব, সেভাবে তাদের ইনকাম জেনারেশন হবে, বা ডেটা আমরা ইউজ করব, সেই লভ্যাংশ তারা পাবে। তো তাদের একটা গবেষণা চলছে এখন যে কী করে আমাদের সময়টাকে তারা ইউজ করতে পারে, আমাদের সময়টাকে নিয়ে যাদের ব্যবসা, এবং আমাদের অ্যাটেনশনটাকে কী করে তারা ধরে রাখবে। আমার যে অ্যাটেনশনটা আছে, আমি যে সময়টা বই পড়তে পারতাম বা অন্য কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারতাম, সেটা না করে আমি এই সময়টাকে নষ্ট করছি মোবাইলের পেছনে, ইউটিউবের পেছনে, ফেসবুকের পেছনে। এবং আমাদের এই যে অ্যাটেনশনটা ধরে রাখতে হবে, সেটা করার জন্য কিভাবে তারা নিজেদেরকে উপস্থাপিত করবে সেটার উপরে গবেষণা চলছে। এবং অর্থনীতির একটি নতুন শাখা তৈরি হয়েছে, অ্যাটেনশান ইকোনমি, এইটার নাম দেওয়া হয়েছে। তো সবাই আমরা এর দাস, এর থেকে আমাদের কোনো মুক্তি নেই। এবং আমরা যখন কোনো কাজ করি, ধরুন আপনি একটা খুব মন দিয়ে কিছু পড়াশোনা করছেন, একটা বই কিনলেন, বইমেলা থেকে পড়ছেন, তো আপনার সামনে একটা টুং করে মেসেজ বাজলো মোবাইলে, দেখলেন একটা নোটিফিকেশান এসছে, সেটা দেখলেন, তার সঙ্গে আরও কিছু অ্যালার্ট জিনিস দেখলেন। এবং আমাদের এই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা বস্তু আছে এখন, আপনি যেটা দেখতে ভালোবাসেন সেটা আপনার সামনে বারবার আসে। ধরুন আপনি রান্নার ভিডিও দেখতে ভালোবাসেন, তো সেই ক্ষেত্রে আপনার সামনে কিন্তু ওই ফেসবুকে বা ইউটিউবে রান্নার ভিডিওগুলো আসবে। বা আপনি মেকওভারের ভিডিও দেখতে ভালোবাসেন, মেকআপের ভিডিও, আপনার সামনে সেগুলি আসবে। আপনার বাচ্চা কোনো থ্রিলার মুভি দেখতে ভালোবাসে, তো সে যখন একটা থ্রিলার মুভি দেখবে, তারপর আরও 10টা থ্রিলার মুভি পেছন পেছন চলে আসবে, তাকে তার দৃষ্টি আকর্ষণ করবে। এটাই হচ্ছে অ্যাটেনশন ইকোনমি। এইটাকে ব্যবহার করে এই বর্তমানের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো ব্যবসা করছে, এবং এর জন্য বিশাল একটা সেগমেন্ট তৈরি হয়েছে, রিসার্চ চলছে, যারা পড়াশোনা করেন তারা জানবেন। তো আমাদের ছেলেমেয়েদেরকে এই বাজারি মানে যে অ্যাটেনশান, বাজার যেদিকে তার অ্যাটেনশন দিতে চাইছে সেটা তাকে দিতে বলা হচ্ছে। কিন্তু আমরা যদি সেদিক থেকে ছেলেমেয়েদের মুখটা ঘুরিয়ে আনতে পারি, তাহলেই তাদের কেরিয়ার তৈরি হয়ে যেতে পারে। আলাদা করে কেরিয়ার কাউন্সেলিংয়ের ওয়ার্কশপ করতে যাওয়ার কোনো মানেই হয় না। বাবা মা, শিক্ষক শিক্ষিকা, তাদেরকে কিন্তু অনুসরণ করে ছাত্রছাত্রীরা। আপনি মোবাইল দেখছেন বাড়িতে বসে, আপনি রিল বানাচ্ছেন, তো তারাও তো রিল বানাবে। আমার স্ত্রী একটা স্কুলে চাকরি করে, শিক্ষকতা করে, তো ক্লাস 5-এর একটি বাচ্চা ম্যাডামকে বলেছে আর কি, মানে তার শিক্ষককে বলেছে আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, একটু সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন ম্যাডাম। মানে সে হয়তো কারোর কাছ থেকে দেখেছে তার চারপাশে যে সবাই ইউটিউবে রিল বানাচ্ছে, ফেসবুকে রিল বানাচ্ছে, এবং সেটাকে সাবস্ক্রাইব করলে তার থেকে অর্থ ইনকামও করা যায় বা ফলোয়ার বাড়ানো যায়। সে সেটাকে তার কেরিয়ার হিসেবে তখন থেকেই ভেবে নিতে চাইছে। তো এই জিনিসটা আমরা কিন্তু প্রমোট করছি কোনো না কোনোভাবে। আমাদের বয়স্ক মানুষেরা, প্রাপ্তবয়স্ক মানুষেরাই সেটাকে প্রমোট করে দিচ্ছি যে ছেলেমেয়েরাও সেটা করুক, যা দেখবে তাই শিখবে। সেই জায়গা থেকে আমাদেরকে সচেতন হতে হবে যেন আমাদের বাড়ির সন্তানরা তারা সময়টাকে ব্যবহার করতে পারে এবং স্বপ্ন দেখতে পারে। স্বপ্ন কোনগুলো হবে সেটা সবাই বলে থাকেন, যে এপিজে আব্দুল কালামের কথায় স্বপ্ন হচ্ছে সেটা যেটা পূরণের প্রত্যাশা আমাদের ঘুমোতে দেয় না। যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি সেটা কিন্তু স্বপ্ন নয়। এপিজে আব্দুল কালাম
খুব গরিব বাড়ির সন্তান ছিলেন। অনেকে বলেন যে পড়াশুনো গরিবদের জন্য নয়, কিন্তু এখনও কিন্তু দেখুন স্কুল কলেজের পড়াশুনো সেভাবে ফ্রি, মানে খুব কম ফিজ দিয়েই পড়া যায়। অনেকটা পর্যন্ত সরকারি কলেজগুলোতে সেভাবে ফিজ স্ট্রাকচার সেরকম নেই, সাধারণ মানুষ পড়াতে পারেন। ওনার বাবা মুয়াজ্জিন ছিলেন, অর্থাৎ মসজিদে আজান দিতেন এবং অবসর সময়ে সংবাদপত্র বিক্রি করতেন সমুদ্র সৈকতে। সেখান থেকে তিনি ভারতের রাষ্ট্রপতি এবং প্রবাদপ্রতিম বিজ্ঞানী হতে পেরেছিলেন। লড়াই করে অনেকেই বড় হচ্ছেন, এখনও হচ্ছেন। আপনি জানেন এই বছরে যে ছেলেটি আমাদের মহকুমাতে মাধ্যমিকে প্রথম হয়েছে তার বাড়ি হচ্ছে বান্দিপুর গ্রাম, আপনারা অনেকে নামও শোনেননি। চন্দ্রকোনা 2 ব্লকের বান্দিপুরে তার বাড়ি, এবং তার বাবা একজন কৃষক, খুবই হতদরিদ্র। এই বন্যাতে তার ফসলও নষ্ট হয়ে গেছে। সেই বাড়ির একটি ছেলে মাধ্যমিকে কিন্তু মহকুমার মধ্যে প্রথম হয়েছেন, যেখানে ঘাটাল বিদ্যাসাগর স্কুল, আরও এরকম বেশ নামকরা স্কুল আমাদের এখানে আছে। সেই সবকে টপকে দিয়ে আমাদের এই অখ্যাত গ্রাম বান্দিপুরের একটি ছেলে এবছরে মাধ্যমিকে প্রথম হয়েছেন, যার বাবা খুবই গরিব, মানে ঠিকঠাক করে বইও তারা কিনতে পারেননি বা কোচিং দিতে পারেননি। অনেকে সহযোগিতা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা করেছেন। তো সেই ছেলেটি তো স্বপ্ন দেখেছে, তার বাবা মা স্বপ্ন দেখাতে পেরেছে, তাহলে আমরা কেন পারছি না? আর মেরিট কথাটা কিন্তু সেই অর্থে মনোবিজ্ঞান বা সাধারণ বিজ্ঞান সাপোর্ট করে না। কেউ খুব মেরিট নিয়ে জন্মায় না। আমাদের পারিপার্শ্বিক পরিবেশ, আমাদের গার্জেনরা, শিক্ষক মহাশয়েরা তাকে মেরিটোরিয়াস করে তোলেন। আইনস্টাইন যখন খুব ছোট ছিলেন, আইনস্টাইনের নাম আপনারা শুনেছেন, যখন তিনি খুব ছোট ছিলেন তখন তার স্কুল থেকে, তখন প্রাইমারি স্কুলে পড়েন তিনি, একটা চিঠি এসেছিল তার মায়ের কাছে। সেই চিঠিটা তার মাকে তিনি জানতে চান আইনস্টাইন কী লিখে পাঠিয়েছে। তো তার মা বলছে, লিখে পাঠিয়েছে তুমি খুব ব্রিলিয়ান্ট ছেলে, তোমাকে তারা আর স্কুলে পড়াতে পারছেন না ভালোভাবে, তোমাকে ভালো করে পড়াতে হবে, আলাদা করে তোমাকে দেখতে বলেছে যে আমরা এত ব্রিলিয়ান্ট ছেলেকে পড়াতে পারছি না, সেই কারণে আপনি একটু দেখুন। তো আইনস্টাইনের মা মারা গেছেন, আইনস্টাইন তখন বিজ্ঞানী হয়ে গেছেন। একদিন বিছনার তলার থেকে সেই চিঠিটা তিনি পেয়েছেন। সেখানে দেখছে লেখা আছে যে আপনার ছেলে একটি গবেট, সে এই স্কুলে পড়ার যোগ্য নয়, আপনি তাকে স্কুল থেকে নিয়ে যান, নাহলে আমরা তাকে টিসি দিতে বাধ্য হব। তো আইনস্টাইনের মা কিন্তু তাকে মারেননি চিঠিটা পেয়ে। আমরা হলে মারতাম, বকতাম যে দেখ তো স্কুল থেকে চিঠি পাঠিয়েছে, তুই কিচ্ছু পারিস না, তোকে দিয়ে কিচ্ছু হবে না। সেই যে হবে না, ছোট মাথায় ধরে রাখতো আমার দিকে কিছু হবে না, আমি কিছু হতে পারবো না। তার মা কিন্তু সেটা করেননি। তিনি ছেলেকে আরও উৎসাহ দিয়েছিলেন, আরও সময় দিয়েছিলেন ভালো করে মানুষ করার জন্য। তার ফলশ্রুতিতে আইনস্টাইন সারা পৃথিবীর সবচেয়ে সেরা বিজ্ঞানী হতে পেরেছিলেন। ভগবতী দেবী যদি চাইতেন যে তার ছেলেকে তিনি আগলে রাখবেন, 9 বছরের বাচ্চা, আমার বাচ্চাও তো 6 বছর বয়স, আমিও হয়তো পারবো না যে বাচ্চাকে দূরে পাঠিয়ে দিতে, আপনারাও পারবেন না। কিন্তু তিনি সেটার পরোয়া না করে ছেলেকে ওই প্রতিকূল পরিবেশ, এখনকার মতো নয়, কলকাতায় একদিনে যাওয়া যেত না, তখন রাস্তায় রেস্ট নিয়ে 2-3 দিন সময় লাগতো, সেভাবে তিনি পায়ে হেঁটে তার ওই দুধের শিশুকে কলকাতায় পাঠিয়েছিলেন। তো সেই স্বপ্নটা আমাদের দেখাতে হবে, সেই প্রত্যয় তৈরি করে দিতে হবে ছেলে মেয়েদের বুকে, যাতে করে ছেলেমেয়েরা মানুষ হতে পারে। মানুষ তো হচ্ছেন, আমাদের এই গ্রামগঞ্জের বহু ছেলে মেয়ে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছেন। ঘাটাল সত্যি একটি খুব ভালো জায়গা, ঘাটালের অনেক ছেলে মেয়ে ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার আছেন বিভিন্ন জায়গাতে। তার বাইরে অনেক বিজ্ঞানী, সায়েন্টিস্ট, লেকচারার, অধ্যাপক প্রচুর মানুষ আছেন। কিন্তু তাদেরকে বাদ দিয়ে অনেকটা অংশের ছেলে মেয়ে আছে যারা কিন্তু এই স্বপ্নটা দেখতে পারছে না, হয়তো আমরা তাদের স্বপ্নটা দেখাতে পারছি না। আমি বিদ্যালয়ের শিক্ষক মহাশয়দের বারবার বলি, আপনারা বিদ্যালয়ে কেরিয়ার কাউন্সিলিংয়ের উপরে খুব গুরুত্ব দিন। পশ্চিমবঙ্গ সরকারের একটা পোর্টাল আছে, আমরা অনেকে জানি না, WB কেরিয়ার পোর্টাল, দেখবেন এই মোবাইল খুললেই পাবেন। মোবাইলে তো আপনি অনেক কিছু দেখেন, ইউটিউব ভিডিও দেখেন, ফেসবুক দেখেন, তার সঙ্গে এটাও দেখবেন। WB কেরিয়ার পোর্টাল, একটা পোর্টাল করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের থেকে। সেখানে প্রত্যেকটা ছাত্রের আলাদা করে আইডি আছে বাংলা শিক্ষা পোর্টালে। আপনারা যারা জানেন না, প্রত্যেকটা ছাত্রের আইডি, তার পাসওয়ার্ড আছে। আপনারা সেখানে ঢুকলেই দেখতে পারবেন যে কেরিয়ার পোর্টালে প্রায় 600 পেশা দেয়া আছে, যে তার ছেলে কি হতে চায়, সে যেটা হতে চাইবে সে সেই দিকে দেখবে, এবং সেখানে কি কি কেরিয়ার স্কোপ আছে, কি কি চাকরি আছে, সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে সে কতটা এক্সেলেন্স করতে পারে, সেটাতে করে কত টাকা ইনকাম করা যায় মাসে, সুন্দরভাবে দেওয়া আছে। আমরা কেউ পড়ে দেখি না। কোনো গার্জেন কি জানেন না, সবার বাচ্চাই হয়তো অনেক আছেন ক্লাস 5 থেকে উপর ক্লাসে পড়ে, কিন্তু আপনাদের সন্তানের যে একটা পোর্টালের আইডি আছে সেটা স্কুল শিক্ষকরা হয়তো জানে, আর কেউ জানে না। আপনি সেখানে খুলে দেখবেন ওই WB কেরিয়ার পোর্টাল,
সেখানে দেখবেন কতগুলি পেশার কথা দেয়া আছে, প্রায় 600 পেশা। শুধু তো আমি যেগুলো বললাম সেগুলো ছাড়াও তো অনেক পেশা হয়। 600 রকমের পেশা দেয়া আছে, যেগুলি পড়াশোনা করে, যেগুলি সে তার ন্যাকের মধ্যে নিয়ে সে বড় হতে পারে। শুধু স্বপ্ন দেখাতে হবে ছেলেমেয়েদেরকে, সে যেটা হতে চায়। হ্যাঁ, তার মানে অনেক এমন হতে পারে যে যেটা হতে চাইছে, দেখছেন হয়তো ছেলেমেয়েরাও তো প্রভাবিত হয়, সে নিজে থেকে চাইছে না, তার বন্ধুরা বলেছে এটা হলে ভালো, সে হতে চাইছে, বা তার মধ্যে সেই দক্ষতাটা নেই, সে যেটা হতে চাইছে। সেটা আপনাকে বুঝতে হবে যে ছেলেমেয়ে যেটা হতে চাইছে সেই দক্ষতা তার মধ্যে আছে তো। যদি থাকে তাহলেই সে সেটা করতে পারবে। এইটা চেষ্টা করতে হবে। আবার বাবা মায়ের মধ্যে অনেক সময় শখ থাকে যে আমার ছেলেকে আমি ডাক্তার তৈরি করব। তার হয়তো ডাক্তারি পড়তে ভালো লাগে না, বা তার মধ্যে সেরকম মেটেরিয়াল নেই যে সে ডাক্তার হতে পারবে। তবু আপনার যে শখ, আপনার যে জেদ, তার জন্য আপনি ভর্তি করে দিলেন, তার জন্য আপনি তাকে কোচিং দিচ্ছেন, কিন্তু সে সেটা হতে চায় না। সে হয়তো খেলোয়াড় হতে চায়। সে চেষ্টা করলে একজন ভালো ক্রিকেটার হতে পারত, একজন ভালো ফুটবলার হতে পারত, একজন ভালো অ্যাথলেটিক্স হতে পারত। তো সে সেইটা চাই, সেইটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমার ছেলেটি কী হতে চাইছে, এবং সে যেটা হতে চাইছে তার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে কি না, সেই পোটেনশিয়াল এনার্জি তার মধ্যে আছে কি না, সেইটা বুঝে নেওয়াটা কিন্তু দরকার। তো সেইভাবে যদি আমরা ছেলেমেয়েদেরকে মানুষ করি, তাহলে আমাদের ছেলেমেয়ে সত্যিই মানুষ হতে পারবে। প্রত্যেকটি ছেলেমেয়ে, প্রত্যেকটি মেয়ের মধ্যে ঈশ্বর এমন করে সৃষ্টি করেছেন, তিনি চাইলে সবই হতে পারবে। ঈশ্বরের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে মানুষ। প্রত্যেকটি মানুষ চাইলে কিন্তু সে বড় হতে পারে। ছোট থেকে তার মধ্যে যদি আমরা সেই গুণগুলি তার মধ্যে দিতে পারি, আরোপ করতে পারি, তাকে একটু সময় দিতে পারি, তার সামনে আমি যেটা করছি যেন আমি ভাবি যে আমার সন্তানের সাফল্যের জন্য আমাকে এটা করতে হবে, এইগুলো ত্যাগ করতে হবে, এই জিনিসগুলো, টিভি সিরিয়াল ত্যাগ করতে হবে, মোবাইল ফোনে রিল এগুলো দেখা ত্যাগ করতে হবে, এই সময়টা আমাকে ছেলের পেছনে দিতে হবে, সেটা করা উচিত। অনেকেই আমি দেখেছি মানে গার্জেনরা ক্লাবে বসে বা চায়ের দোকানে বসে সময় কাটান, আর বাড়ির মহিলারা সিরিয়াল দেখে বা এই রিল ভিডিও দেখে সময় কাটান। তো সেই সময়টা একটু দিন না সন্তানের পেছনে। বইমেলাতে সন্তানকে নিয়ে আসুন, এখানে প্রচুর ভালো ভালো বই পাওয়া যাচ্ছে, এবং বেশ উল্লেখযোগ্য সংখ্যায় এখন কিন্তু বর্তমানে গল্পের বইয়ের থেকেও এইসব বইয়ের চাহিদা বেশি। যদি আপনি দেখেন, আমিও কিছুটা ঘুরে দেখলাম বইমেলাতে, মানুষের রুচিও বদলাচ্ছে। এখন গল্পের বই, উপন্যাসের বইয়ের থেকে কিন্তু জীবনের বই, জীবন গঠনের বই, কেরিয়ারের বই অনেক বেশি বিক্রি হচ্ছে। তো সেইগুলো আপনি সন্তানকে নিয়ে আসুন, সন্তানকে কিছু বই উপহার দিন, যাতে করে সে স্বপ্ন দেখতে পারে। অনেক জীবনী গ্রন্থ পাওয়া যাচ্ছে বইমেলাতে, মহাপুরুষদের জীবনী গ্রন্থ, সেগুলি তাকে হাতে তুলে দিন। শুধু বুদ্ধিমত্তা থাকলেই হবে না, ঘটাতে হবে প্রতিভার বিকাশ, এমন ইঙ্গিত দিলেন ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয়। আপনারা দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। শুধু বুদ্ধিমত্তা থাকলেই হবে না, ঘটাতে হবে প্রতিভার বিকাশ। প্রতিটা শিশুসহ সকলের ক্ষেত্রেই থাকে প্রতিভা, আর সেই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এগিয়ে আসতে হবে সকলকে, বিশেষ করে পরিবারের বাবা ও মাকে। ছাত্র জীবনে ও পরে লক্ষ্য বা উদ্দেশ্য অভিমুখে কিভাবে সেই শিশু বা ছাত্র নিজেকে পরিচালিত করবে, ভবিষ্যৎ অভিমুখে নিজেকে নিয়ে যাবে, সমাজে আদর্শ মানুষ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, একাধিক বিষয় সহ কেরিয়ার কাউন্সিলিং নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলায় বললেন ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয়। কি বললেন? বইমেলা ঘুরে আমি দেখেছি বেশ কিছু স্টল আছে যেখানে উল্লেখযোগ্য সংখ্যায় চাকরি বাকরির পরীক্ষার জন্য যে বইগুলি লাগে, কম্পিটিটিভ পরীক্ষার জন্য, সে সমস্ত বই আছে, এবং অনেক মানুষ এসে সেই বই কিনছেন, যুবক যুবতীরা সেই বই কিনছেন। আমরা বাঙালি, আপামর বাঙালির কাছে সরকারি চাকরি পাওয়া একটা স্বপ্ন থাকে ছোটোবেলা থেকেই, একদম ব্রিটিশ যুগ থেকে এটা প্রচলিত যে বাঙালিরা মসিজীবী, অর্থাৎ বাঙালিরা কলমের মাধ্যমে দুনিয়া জয় করেন। লেখালেখির মাধ্যমেও আমাদের অনেক মানুষ তাদের রচনা সৃষ্টি করে গেছেন, এবং সেটা কালজয়ী কিছু রচনা। চিরদিন ধরেই বাঙালিরা লিখতে ভালোবাসেন, পড়তে ভালোবাসেন, এবং সেই কারণেই
সরকারি চাকরির প্রতি বাঙালিদের একটা আগ্রহ আকাঙ্ক্ষা রয়েছে। ব্যবসা করেও যে কেরিয়ার তৈরি করা যায় সেটা হয়তো বাঙালিরা সেভাবে গুরুত্ব দেন না, বা আপামর আমাদের বাড়ির মানুষেরাও সবাই চায় যে আমাদের ছেলেমেয়েরা পড়াশুনো শিখবে, পড়াশুনো শিখে ভালো চাকরি করবে। তো সেই জন্যেই আমাদের এই মূলত কেরিয়ার কাউন্সেলিংয়ের মধ্যে চাকরি বাকরির পরীক্ষার উপরেই আমরা বেশি গুরুত্ব দেব আলোচনার মধ্যে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য কেরিয়ারের আলোচনাও থাকবে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি শিক্ষা নামক প্রবন্ধে তিনি বলেছিলেন যে আমাদের শিক্ষাকে আমরা বাহন করিলাম না, শিক্ষাকে আমরা বহন করিয়াই চলিলাম। ইহারই পরম দুঃখ গোচরে অগোচরে আমাদের মনের মধ্যে জমিয়া উঠিতেছে। অর্থাৎ আমরা কেরিয়ার আর কেরিয়ার